সামনে যাওয়ার আগে আমি একটা শব্দের সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিতে চাই, যেটার সাথে হয়তো আপনারা পরিচিত নন, কিন্তু আপনারা যদি রসায়ন নিয়ে থাকেন তাহলে হয়তো একটু জেনে থাকবেন। শব্দটা হলো মোল। এই মোল কিন্তু আপনার মুখের তিল বা আঁচিল নয়, যদিও সেটাকে মোল বলা হয়। এই মোলটা একটু ভিন্ন শব্দ। আমি যে মোল দিয়ে কথা বলছি সেটা হলো একটা এসআই একক। মোল হলো শুধুমাত্র একটা সংখ্যা। মোল হলো কোনো একটা জিনিসের একটা নির্দিষ্ট সংখ্যক অণু বা পরমাণু। যেমন ডজন, 12টা ডিমকে আমরা বলি 1 ডজন ডিম। 1 ডজন সমান সমান 12টা। 1 ডজন সমান সমান 12টা। ঠিক একইভাবে মোল হলো মোলের মান হলো 6। আমার আসল সংখ্যাটা ঠিক মনে পড়ছে না, এটা সম্ভবত 6.023 বা এরকমই কিছু একটা। আমার যতদূর মনে হয় সংখ্যাটা হলো 6.023 × 10⁻23। আমি বরং সঠিক সংখ্যাটা একবার একটু দেখে নেই যেন আমার ভুল না হয়ে যায়। আমি উইকিপিডিয়া দেখে নিচ্ছি, একটু অপেক্ষা করুন। মোল, একটু অপেক্ষা করুন, আমি দেখে বলছি। হ্যাঁ, আমারটা একদম কাছাকাছি ছিল। সংখ্যাটা হলো 6.022 × 10⁻23। বুঝতে পারছেন, খুবই বড় একটা সংখ্যা, খুবই বড় একটা সংখ্যা। সাধারণত আমরা ডিম বা এ ধরনের কোনো কিছুর ক্ষেত্রে মোল ব্যবহার করি না। আমার মনে হয় না 1 মোল ডিম পৃথিবীতে কখনো তৈরি হয়েছে। তাহলে এই মোল আমাদের কোথায় কাজে লাগে? আমরা মোল ব্যবহার করি পরমাণু বা অণুর সংখ্যা প্রকাশ করতে। 1 মোল পরমাণু বা 1 মোল অণু সমান কত? 1 মোল অণু হলো প্রায় 6.022 × 10⁻23টা অণু। অনেক বড় একটা সংখ্যা। মোলের ব্যাপারে ইন্টারেস্টিং ব্যাপার যেটা, সেটা হলো যখন আমার কোনো জিনিসের 1 মোল আছে, সেই 1 মোলের ভর যদি আমি গ্রামে নেই, মনে করা যাক 1 মোল পরমাণু কার্বন, 1 মোলের ভর আমি যদি গ্রামে প্রকাশ করি, তাহলে আমরা পাবো, যেহেতু 1 মোল আর 1 মোল মানে এতগুলো কার্বনের পরমাণু, সুতরাং এর ভর হবে x গ্রাম, যেখানে x হলো কার্বনের একটা পরমাণুর পারমাণবিক ভর বা অ্যাটমিক ম্যাস, কার্বনের একটা পরমাণুর। আর যদি আমি বলি কার্বনের 1 মোল অণুর ভর, সেক্ষেত্রে আমার কার্বনের পুরো অণুর ভরটা নিতে হবে। এখন আপেক্ষিক পারমাণবিক ভর বা অ্যাটমিক মাস এটা আসলে কি? আমি পর্যায় সারণীর উপর একটা ওয়েবসাইট খুঁজে বের করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে এগুলো করি, খুব একটা কঠিন কিছু না। আমি গুগলে যাচ্ছি, google.com। এখানে পিরিয়ডিক টেবিল টাইপ করে আমি সার্চ দিলাম। এই ওয়েবসাইটটাতে ঢুকে দেখি কি অবস্থা। লোড হতে একটু সময় লাগছে। এই তো এসে গেছে, মৌলসমূহের পর্যায় সারণী। আমরা কার্বন দেখতে চাচ্ছিলাম। কার্বন এখানে, এই তো কার্বনে আমরা দেখতে পাচ্ছি যে কার্বনের পারমাণবিক সংখ্যা 6। তার মানে কার্বনের 6টা প্রোটন আছে। কার্বনে জুম করে দেখি আর কি জানা যায়। হ্যাঁ, এবার ঠিক আছে, বেশ ভালোভাবে দেখা যাচ্ছে। তাহলে পারমাণবিক ভর হলো একটা সম্পূর্ণ পরমাণুর ভর। আমাদের এখানে একটু কেমিস্ট্রির ব্যাপার চলে আসছে। যাই হোক, একটা পরমাণুর ভরের প্রায় পুরোটাই কিন্তু প্রোটন ও নিউট্রনের ভর। প্রোটন ও নিউট্রনের ভর প্রায় সমান, কিন্তু ইলেকট্রনের ভর অনেক কম। আপনার যদি প্রোটন ও নিউট্রনের ভর জানা থাকে, তাহলে আপনি পুরো পরমাণুর ভরই জানেন। আবারও একটু কেমিস্ট্রির ব্যাপার। যদিও বেশিরভাগ মৌলের পরমাণুতেই নিউট্রন ও প্রোটনের সংখ্যা সমান থাকে, কিছু কিছুতে কিন্তু সমান থাকে না। যেমন কিছু কার্বনের পরমাণুতে 7টা নিউট্রন থাকে, আবার কোনোটাতে 5টা নিউট্রন, আবার কোনোটাতে 6টা নিউট্রন থাকে। এদেরকে আইসোটোপ বলে। তো ওগুলো এখন আর বিস্তারিত বলবো না। তো এরা কিন্তু একই পরমাণু, শুধু নিউট্রনের সংখ্যা আলাদা। সাধারণভাবে পরমাণুর ভর হলো ওই পরমাণুর প্রোটন ও নিউট্রনের ভরের যোগফল, আর প্রোটন ও নিউট্রনের ভর প্রায় সমান। তাহলে পারমাণবিক সংখ্যা যদি 6 হয়, পারমাণবিক ভর হওয়ার কথা 12র কাছাকাছি। কিন্তু এটা আমাদের কি কাজে লাগে? এখন আমি যদি একটা মোল
1 মোল গ্যালিয়াম নেই বা 1 মোল নাইওবিয়াম নেই, নাইওবিয়াম 1 মোল নাইওবিয়াম নিলাম, তাহলে পর্যায় সারণীতে আমরা দেখতে পাচ্ছি এর পারমাণবিক সংখ্যা 41 এবং এর পারমাণবিক ভর 93। অর্থাৎ বিভিন্ন আইসোটোপের গড় ভর বা প্রকৃতিতে এই মৌলের পরমাণুর ভর যতটুকু হয় সেটা হলো 92.9 বা বলা যায় 93। এটা এর পারমাণবিক সংখ্যার দ্বিগুণের চেয়ে একটু বেশি, তাহলে এটা হলো প্রায় 93। এখন ধরা যাক যদি আমরা 1 মোল পরমাণু নাইওবিয়াম নেই, অর্থাৎ 6.022 ইন্টু 10⁻23টি নাইওবিয়াম পরমাণু নেই, তাহলে তাদের ভর হবে 93 গ্রাম। এটা কিন্তু বেশ সোজা। এখন আমি যদি মলিবডেনাম নেই বা আচ্ছা ক্রোমিয়াম নিলাম, তাহলে এর পারমাণবিক ভর প্রায় 52। এর অর্থ আমি যদি 1 মোল ক্রোমিয়াম অর্থাৎ 6.022 ইন্টু 10⁻23টি ক্রোমিয়ামের পরমাণু নেই, তাহলে তাদের ভর হবে 52 গ্রাম। তাহলে মোল থেকে এটাই বোঝা যায়। তার মানে আমি যদি বলি কোনো জিনিসের 1 মোল আছে, সাথে সাথে তার সংখ্যাও জানা হয়ে যাবে ও ওই জিনিসটার ভরও জানা যাবে যদি আমাদের কাছে পর্যায় সারণী থাকে। তো এটুকু যখন জানা হয়ে গেল, তখন আমরা তাপগতিবিদ্যার আরও কিছু জিনিস এখন শেখার চেষ্টা করতে পারি। তো আমরা আগের কয়েকটা ভিডিওতে জেনেছি যে আমার এখন অনেক সময় আছে, তো আমরা আগের ভিডিওতে জেনেছি যে চাপ গুণ আয়তন বা পিভি এটা সমানুপাতিক হলো একটা সিস্টেমের টোটাল কাইনেটিক এনার্জি বা সিস্টেমের মোট গতিশক্তি। এটা আবার সমানুপাতিক হবে এই দুইটা কনস্ট্যান্ট আলাদা, একটা k1 আর একটা k2 দিয়ে লিখলাম। এটা সমানুপাতিক হবে n বা অণুর সংখ্যা গুণ তাপমাত্রা T। তাপমাত্রাকে প্রতি অণুর গতিশক্তি হিসেবেও দেখা যায়। তাহলে সাধারণভাবে আমরা বলতে পারি এটা সমানুপাতিক এবং এটা সমানুপাতিক। তাহলে বলা যায় PV সমান সমান, যেহেতু এটা সমানুপাতিক তাই এখানে একটা কনস্ট্যান্ট দিতে হবে। তো কনস্ট্যান্ট হিসেবে আমরা r কে দিতে পারি। আর কিভাবে আসলো সেটা আমি একটু পরে বলবো। r গুণ n অর্থাৎ অণুর সংখ্যা। এই ক্যাপিটাল N এটা ছিল একটা পরম মান, অর্থাৎ যদি আমার অণুর সংখ্যা হলো 5টা, আমি ক্যাপিটাল N লিখতাম 5, কিন্তু এই স্মল n এটা মোলের সংখ্যা প্রকাশ করবে। যদি n এর মান হয় 1, তাহলে এখানে 6.022 ইন্টু 10⁻23টা অণু গুণ হবে, কারণ আমি বলেছি 1 মোল সমান সমান 6.022 ইন্টু 10⁻23। তাহলে এটা হলো অণুর সংখ্যা লেখার আরেকটা পদ্ধতি, আর এর সাথে গুণ হবে T। আমরা যদি এটাকে একটু সাজিয়ে লিখি PV ইজ ইকুয়াল টু nRT, তাহলে আমরা একটা সম্পর্ক পাচ্ছি। তার মানে আমরা যদি গ্যাসের চাপ, আয়তন ও অণুর সংখ্যা জানি, তাপমাত্রা বের করে ফেলতে পারবো, বা অণুর সংখ্যা, তাপমাত্রা ও চাপ জানা থাকলে আয়তন বের করা যাবে। কিন্তু এর সাথে r এর মানটা কিন্তু আমাদের জানা থাকতে হবে। r এর মান আমরা কিভাবে পাবো আমি এখনই আপনাদের বলবো। r কে বলা হয় ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট বা সার্বজনীন গ্যাস ধ্রুবক, ও এর মান 8.31 জুলস পার মোল কেলভিন। এটা থেকে বোঝা যাচ্ছে এই সমীকরণে আমাদের কি কি একক লাগবে। এটার একক হতে হবে জুল, তার মানে চাপের একক যদি প্যাসকেল ও আয়তনের একক মিটার কিউব হয়, তাহলে এদের গুণফল জুল এককে আসবে। আর n এর একক হতে হবে মোল এ। আর এর মান হবে 8.31 জুলস পার মোল কেলভিন। সব সময়ের মতো এটা কেলভিনেই থাকতে হবে। সত্যি কথা বলতে কি, আপনাদের যদি দুইটা জিনিস মুখস্থ থাকে তাহলে আপনাদের 95% অঙ্ক পারার কথা। যদি এগুলো কেন কিভাবে হচ্ছে সেটার ব্যাপারে আপনাদের ধারণা থাকুক, এটা আমি চাই। আপনাদের দুইটা সূত্র মনে রাখলেই চলবে যে PV/T একটা কনস্ট্যান্ট, যদি সেগুলোর পরিবর্তন করা হয় তাহলে তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করা যায়। সেটা হলো P1V1 ডিভাইডেড বাই T1 ইজ ইকুয়াল টু P2V2 ডিভাইডেড বাই T2। আর এটার সাথে আপনাদের আরও একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো PV ইজ ইকুয়াল টু nRT, যেখানে R ইজ ইকুয়াল টু 8.31 জুল পার মোল কেলভিন।
এই সূত্রটার ব্যাপারে আপনাদের এখনো তেমন কোনো ধারণা নেই, কারণ আমি এটা এখনো ব্যবহার করিনি, পরে ভিডিওতে করব। কিন্তু এই দুইটা সূত্রই থার্মোডাইনামিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, এবং আশা করি আপনাদের একটা ধারণা তৈরি হয়েছে এগুলোর কোনটা দিয়ে কি বোঝায়। পরের ভিডিওতে দেখা হবে।